ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকেই সত্যি ভালোবাসেন, তাহলে একটি পৃষ্ঠার জন্যে পুরো বইটাকে ফেলে দিবেন না। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকেই লাগে বেশি আপন, তাহলেই তুমি বোকা। কুকুরের বাকালে যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। নদীর জল মিষ্টি, কারণ সে সবসময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত, কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায়, কারণ সে থেমে থাকে। জীবনটা এমনিতে দিতে থাকলে আপনি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে আপনি তিক্ত, আর থেমে থাকলে আপনি বেকার। মানুষ এই ভুলটাই বেশি করে, নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো রেখে দেয়। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। ভালোবাসা যদি দেহের হয়, তবে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিক। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার সাধ্য সবার থাকে না। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হলো, তবে মূল্যহীন কাগজ ছাড়ার কিছুই নয়। মনে রাখবেন, কাফনে কোনো পকেট হয় না। ওই স্ত্রী কেন উত্তম, যে স্ত্রী তার স্বামীকে বলে, আপনার মাকে আপনি কখনোই অবহেলা করবেন না, কারণ একদিন আমিও মা হব। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। অতীত হচ্ছে কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। নিজেকে সীমাবদ্ধতার ভিতরে রেখে প্রকাশ করুন, তাহলে দুর্বলতার সুযোগ নিতে পারবে না। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করছে। শেষ পর্যন্ত বুঝলাম, পেশার সম্পর্ক কোনোটাই অহংকার করার বস্তু নয়। মুহূর্তের মধ্যে দুটো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যার হারিয়ে যায় সেই বুঝে, বাকিরা তো মজা নেয়। মানুষ পাল্টে যায়, তীব্র সুখে কিংবা সুখে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। রূপ যৌবন তো সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন, তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। মানুষ তো অভ্যাসের দাস, সব অভ্যাস হয়ে যাবে। সময়ের অপেক্ষা। অভিশাপ কাউকে দিবেন না, অভিশাপ কখনোই নেবেন না। আপনার ব্যবহারে কারো যদি দুফোঁটা অশ্রু ঝরে, মনে রাখবেন ওটাই রিটার্ন ফিরে আসবে আপনার কাছে। তাই মানুষের মনে কানাই কানাই সুখ দিন, খুশির হাসি দিন, মন উজাড় করে আশীর্বাদ দিন। দেখবেন দুঃখ আপনাকে কখনোই ছুঁতে পারবে না। এই পৃথিবীতে কেউ আপনার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে তার প্রয়োজন হয়। কিছু লোক আছে যাদের চেহারা দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। প্রকৃতপক্ষে তারা মাছ ভাজতে শেখায়। বন্ধু তো সবাই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। বর্তমানে ভদ্র মানে আপনি ভীতু,
নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্টবাদী মানে আপনি শত্রু। যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবি, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। চেহারার পরিবর্তে যদি চরিত্রে আয়নায় প্রকাশ পেত, কয়েকজন মানুষই বা নিজেকে দেখার সাহস পেত। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনোই বড়শিতে আটকে পড়ে না। বেঈমান কখনোই অনুতপ্ত হয় না। স্বার্থপর কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না। আর স্পষ্টবাদীরা কখনো কারো আপন হয় না। ও আমার বাড়িতে আসে না, আমি কেন ওর বাড়িতে যাব? এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। পাত্রীর দেখতে কখনোই ভাবিকে পাঠাবেন না, কারণ সে চাইবে না তার চেয়ে সুন্দর মেয়ে বাড়িতে বউ হয়ে আসুক। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে, এখন শাশুড়ি ভয় পায় বউ কেমন হবে। ভুলটা আমারই ছিল। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ফেল করা ছাত্র ছাত্রীদের নিয়ে হাসবেন না, ওরাই কিন্তু নেতা হবে। আপনি সার্টিফিকেটের বস্তা নিয়ে মাথা নত করে দরখাস্তে সই করাতে যাবেন। সময়ে হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমনভাবে থাপ্পড় মারি সারা জীবন শিক্ষা হয়ে যায়। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। কেউ আপনাকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল হলে আর মোছা যাবে না। স্বার্থের এই পৃথিবীতে মানুষ বোঝা বড্ড কঠিন। আপনি যার জন্য আপনার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবেন, একদিন সেই বলবে আমি কি বলেছিলাম করতে। একটা কথা বলি, আজকে রাতে যার জন্য কষ্ট পেয়ে ঘুমাতে পাচ্ছেন না, তাকে আপনি এক সময় আর চাইবেন না। পরিবার মেনে নেবে না 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু প্রিয় মানুষটাকে যদি একবার হারান 80 বছরও ফিরে পাবেন না। মানুষ হারিয়ে যায় না, মানুষ বেশি ভালোবাসা পেলে ভীষণ রূপে বদলে যায়। মিথ্যা সুখ আর মিথ্যা মায়ায় মানুষ কখনোই ইচ্ছামতো জড়াতে চায় না। মায়ার সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানুষই অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ভালোবাসা ততদিনেই যতদিন অন্ধ বধির আর বেহিসাবি থাকে। ভালোবাসা ফুরালেই মানুষ হিসাব করতে বসে। আজ নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে। আমার পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল, চিন্তা ভাবনা উঁচু রাখো। এসি বলল, মাথা সবসময় ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, অতিরিক্ত পরিশ্রম করো। পার্টস বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেওয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মেঝে বলল, মাটির সঙ্গে মিশে থাকো। দরজা বলল, অন্যকে ভালোবাসতে শিখো। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমিও বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই? 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষের ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী। স্বেচ্ছায় মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যুর মিছিল চলত অবিরত। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন
তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে কি করবেন জানেন? জেনে নিন 5টি কৌশল, সন্তানের ভবিষ্যৎ বদলে দিন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে। সন্তানের মুখে মুখে তর্ক করা। আপনার সন্তান যখন ছোট ছিল সে হয়তো আপনার কোলে বসে থাকতো, আপনার বলা প্রতিটি কথা মেনে চলত, কিন্তু সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে তার আচরণও পরিবর্তন এসেছে। এখন আপনি যেটা বলছেন সে সেটা যুক্তি খুঁজছে। আপনি কোনো কিছু নিষেধ করলে সে পাল্টা যুক্তি দিচ্ছে। কখনো কখনো রেগে গিয়ে তর্কেই জড়াচ্ছে। এই পরিবর্তনটা হঠাৎ করেই ঘটেছে, তাই আপনি চিন্তিত। আপনি ভাবছেন আমি কোথায় ভুল করলাম, আমার সন্তান এত দৃঢ় ব্যবহার করছে কেন, সে তো আগে এমন ছিল না। এটা খুবই স্বাভাবিক অনুভব, কিন্তু শুধু চিন্তিত হলেই হবে না, আপনাকে সঠিক উপায়ে প্রতিক্রিয়া জানাতে হবে। আপনি যদি রেগে গিয়ে গালাগালি করেন, মারধর করেন বা কড়া ভাষায় কথা বলেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। আবার যদি একেবারে চুপচাপ থাকেন বা সব মেনে নেন তাহলে সন্তান মনে করবে আপনি দুর্বল এবং তার এই তর্কের আচরণেই স্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি একজন অভিভাবক হিসাবে আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন যখন সে আপনার মুখে মুখে তর্ক করে। কিভাবে আপনি নিজের সম্মান বজায় রেখে তার মধ্যে শৃঙ্খলা তৈরি করবেন এবং কিভাবে আপনি এমন 5টি কৌশল প্রয়োগ করবেন যা আপনার সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলবে। এগুলো একদিনে কাজ করবে না, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান বদলে যাচ্ছে। আসুন তাহলে শুরু করা যাক 5টি কার্যকরী কৌশল। নাম্বার 1, শান্ত থাকুন কিন্তু নীরব না থাকুন। সন্তানের মুখে মুখে তর্ক করার মুহূর্তে আপনি যদি রেগে যান সেটা স্বাভাবিক, কিন্তু সেই রাগে আপনি যদি মুখের উপর রিয়্যাক্ট করেন তাহলে আপনি নিজেই তর্কের অংশ হয়ে যান। আপনার সন্তানের সঙ্গে আপনি তখন এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, কে জিতবে এই লড়াইয়ে। কিন্তু আপনার লক্ষ্য তো এটা নয়। আপনি চাইছেন আপনার সন্তান বুঝুক, শিখুক এবং পরিবর্তিত হোক। তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা। শান্ত মানে এই নয় যে আপনি চুপ থাকবেন, বরং আপনি মাথা ঠান্ডা রেখে এমনভাবে কথা বলবেন যাতে আপনার অবস্থান পরিষ্কার হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার সন্তান বলে আপনি সবসময় আমাকে বকেন, আপনি কিছুই বোঝেন না, আপনি তখন বলতে পারেন তুমি কি বললি সেটা শুনে আমি দুঃখ পেলাম, আমি চাই তুমি আমাকে সম্মানের সাথে কথা বলো, আমি তোমার কথা শুনতে রাজি। কিন্তু তর্ক করে নয়, শান্তভাবে কথা বললে শিশু কি বোঝে জানেন? সে বোঝে আমার বাবা মা সহজে ভেঙে পড়ে না, তারা শক্ত কিন্তু ন্যায্য। এই আচরণ ধীরে ধীরে তার ভেতরে সম্মান তৈরি করে। নাম্বার 2, কারণ অনুসন্ধান করুন, প্রতিক্রিয়া নয়। অনেক সময় আমরা শুধুই তর্কটা দেখি, ও মুখের উপর কথা বলছে, এ কেমন সন্তান। কিন্তু আপনি কি ভেবেছেন কেন সে এমন করছে? তার বয়স কত? সে কি কৌশলে আছে? যদি থাকে তাহলে সে হরমোনাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সে কি কোনো মানসিক চাপ বা হতাশায় আছে? হয়তো স্কুলে বন্ধুদের সঙ্গে সমস্যা হচ্ছে, হয়তো সে নিজেকে নিয়ে হতাশ। তার তর্কের পেছনে হয়তো আছে স্বীকৃতি চাওয়া, স্বাধীনতা চাওয়া, অভিমান বা অবহেলার অভিজ্ঞতা, নিজের মত প্রকাশের চেষ্টা। তাই দ্বিতীয় কৌশল হলো শুধু প্রতিক্রিয়া না দিয়ে তার আচরণের কারণ খুঁজে বের করুন। আপনি যদি সন্তানের সঙ্গে এমনভাবে কথা বলেন, তুমি এমন করছো কেন, কিছু তো একটা হয়েছে,
আমাকে বলো। তাহলে প্রথমে সে হয়তো কিছু বলবে না, কিন্তু আপনি যদি আগ্রহ নিয়ে বিচার না করে শুনতে থাকেন, একসময় সে তার কষ্টগুলো ভাগ করে নিবে। এই একটাই পদক্ষেপ আপনাদের সম্পর্কের ভিত বদলে দিতে পারে। নাম্বার 3, ঘরোয়া নিয়ম তৈরি করুন এবং প্রয়োগ করুন। অনেক পরিবারে দেখা যায় নিয়ম নেই, শৃঙ্খলা নেই। বাবা মা সব কিছু সন্তানকে বুঝে নেওয়ার দায়িত্ব দিয়ে দেন, আবার যখন সে নিয়ম ভাঙে তখন হঠাৎ রেগে যান। এভাবে চলে সন্তান কখনোই বুঝতে পারে না কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। তাই তৃতীয় কৌশল হলো সরাসরি কথা বলে একটি নিয়মিত পারিবারিক কাঠামো তৈরি করুন। যেমন পরিবারের সদস্যদের একজন আরেকজনকে সম্মান করে কথা বলতে হবে। কেউ উচ্চস্বরে তর্ক করলে তার সঙ্গে তখনই আলোচনা বন্ধ থাকবে। পরিবারের যে কোনো সিদ্ধান্তের আগে আলোচনা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অভিভাবকের এই নিয়মগুলো শুধু বানিয়ে ফেললেই হবে না, বাস্তবায়ন করতে হবে এবং সবাইকে মানতে হবে। বাবা মাকেও আপনার সন্তান যখন দেখবে আপনি নিজেও নিয়ম মেনে চলছেন, তখন সে নিয়ম মেনে চলতে বাধ্য হবে। নাম্বার 4, যথার্থ পরিণতি দিন, কিন্তু শাস্তি নয়। অনেক অভিভাবক সন্তানের তর্কের কারণে শাস্তি দেন। ফোন কেড়ে নেওয়া, বাইরে যেতে না দেওয়া, মারধর করা। কিন্তু আপনি জানেন কি, শাস্তি সন্তানকে শুধু ভয় দেখায়, শিক্ষা দেয় না। অন্যদিকে যথার্থ পরিণতি শেখায় দায়িত্ব এবং উপলব্ধি। যেমন যদি সে তর্ক করে এবং নিয়ম ভাঙে, তাহলে আপনি তার পছন্দের কাজ থেকে তাকে কিছু সময় বিরত রাখবেন। আপনি তাকে বোঝাবেন, তুমি যদি সম্মান না দেখাও তাহলে আমরা আজ তোমার পছন্দের খেলা বা মুভি দেখা স্থগিত রাখব। এরকম যুক্তিসঙ্গত পরিণতি তাকে বোঝাবে আচরণে একটা ফলাফল আছে। এটা হবে শিক্ষা, প্রতিশোধ নয়। আপনার লক্ষ্য শাস্তির নয়, চেতনার বিকাশ। আর সেই জন্যই কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ভালো আচরণের প্রশংসা করুন। নেতিবাচক আচরণে নীরব প্রতিক্রিয়া দিন। সন্তান যখন তর্ক করে তখন আমরা তার প্রতি যতটা মনোযোগ দেই, সে যখন ভালো আচরণ করে ততটা দেই না। এই কারণে সে বুঝে আমি মুখে মুখে কিছু বললি বাবা মা গুরুত্ব দেন। এটা অবচেতনাভাবে তাকে আরও বিরূপ আচরণে উৎসাহিত করে। তাই পঞ্চম কৌশল হলো, যখন সে শান্তভাবে কথা বলে, শ্রদ্ধা করে, তখন তাৎক্ষণিকভাবে প্রশংসা করুন। বলুন, আজ তুমি খুবই সুন্দরভাবে নিজের মতো বললে, আমি গর্বিত। তুমি আজ খুব বুঝদান আচরণ করেছ। আর যখন সে রেগে গিয়ে মুখে মুখে তর্ক করে, আপনি তাকে একবার বলে দিন, এভাবে কথা বললে আমি কথা বলবো না। এরপর চুপ করে যান। এই নীরব প্রতিক্রিয়া তাকে দেখাবে নেতিবাচক আচরণে আপনি গুরুত্ব দেন না। সন্তান তখন নিজেই বুঝবে কিভাবে কথা বললে সে গুরুত্ব পাবে। আজ আমরা এমন 5টি কৌশল নিয়ে আলোচনা করলাম, যা আপনার সন্তান যদি আপনার মুখে মুখে তর্ক করে তাহলে আপনি কিভাবে তা সামাল দিতে পারেন। স্মরণ রাখবেন, আপনি একজন অভিভাবক। আপনার শক্তি কণ্ঠে জোরে নয়, বরং ধৈর্য, কৌশল এবং ভালোবাসায়। আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটাই হবে তার ভবিষ্যতের ভিত্তি। আপনি যদি কঠিন হয়ে যান, সে হয়তো ভয় পাবে কিন্তু বদলাবে না। আবার যদি আপনি একেবারে নমনীয় হয়ে পড়েন, তাহলে সে দিক হারাবে। তাই মাঝামাঝি পথটাই সেরা। কঠোর ভালোবাসা, কৌশলী নিয়ম আর ধৈর্যের অনুশীলন। শেষে বলি, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু আপনি যদি আজ থেকে এই কৌশলগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে থাকেন, তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার সন্তান কেমন বদলে যাচ্ছে। আপনার শিশুর ভেতরে সম্ভাবনা বিশাল।